খবর বাংলা। সারাদিনের খবর বাংলার খবরগুলি দেখে নেওয়া যাক এক নজরে। দক্ষিণ চব্বিশ পরগনায় উদ্ধার হলো সদ্যজাত শিশুর মৃতদেহ। দক্ষিণ চব্বিশ পরগনায় সুজিত বসু গঙ্গাসাগর দর্শনে। দুর্গাপুরের চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনায় মৎস্যজীবীদের ওপর জুলুম। রানীগঞ্জে সিপিএম এর জনসভা। দুর্গাপুরে হিট অ্যান্ড রান কেসে নতুন আইন লাগুর বিরোধিতা। ভোজনালয়, শেয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861। রাস্তার ধার থেকে উদ্ধার হলো এক সদ্যজাত শিশুর মৃতদেহ। কেউ একটি সাদা পুটুলি ব্যাগে করে নিয়ে ফেলে দেয় শিশুটিকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানার এলাকায় দক্ষিণ বারাসাতে। আর এই ঘটনাকে কেন্দ্র করে সকাল সকাল ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জয়নগর থানায় খবর দেয়া হলে পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে যায়। এই প্রসঙ্গে স্থানীয় এক মহিলা বললেন, আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাড়ির সামনে এই শিশুটির দেহ পড়ে থাকতে দেখতে পাই। এরপর আশেপাশের লোকজনদের জানালে ঘটনাস্থলে পুলিশ আসে। তবে দেহটি সম্পূর্ণ একটি নোংরা স্তূপের মধ্যে ফেলে দেওয়া হয়। তারপর কুকুর শিশুটির হাত পাগুলি নষ্ট করে দেয়। তবে আজকের দিনে দাঁড়িয়ে মানুষ এতটা নির্মম হতে পারে জানা ছিল না। তবে পুলিশ এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িয়ে আছে তা উদ্ধার করে উপস্থিত শাস্তি দেবে। আমরা সকালে বাজারে এসে দেখলাম এখানে জটলা এসে উঁকি মেরে দেখলাম একটা সদ্যজাত বাচ্চা পড়ে আছে এবং তার পা নেই। পাটা মনে হয় যে কোনো জন্তু জানোয়ার খেয়ে নিয়েছে বা টেনে নিয়ে চলে গেছে। তো একদম সদ্য বাচ্চা, যেই ফেলুক, কে ফেলেছে আমরা তো জানি না, সেটা তদন্ত সাপেক্ষ। তবে যেই ফেলুক তার যেন শাস্তি হয়, এটাই আমরা চাই। সকালে দেখলাম উঠে যে বাড়ির সামনে একটা কুকুর টানা হেজরা করছে। তারপর দেখলাম যে সেটা একটা মানে মনে হলো দেখে যারা বাচ্চা। তারপর আমরা কেউ হাত দিলাম না। আমি যে প্রধান আছে তাকে মানে ফোন করলাম। সে বলল যে ঠিক আছে, আমরা দেখছি, পুলিশকে খবর দিচ্ছি। তা পুলিশ এসেছে, সব কিছু দেখছে। যদি এটা মানে দেখা হয় যে কে করেছে ভালো হবে তাহলে। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা, দক্ষিণ চব্বিশ পরগনা। আসন্ন গঙ্গাসাগর মেলার আগে মেলার কাজের অগ্রগতি সহ অগ্নি নির্বাপক ব্যবস্থার কাজ খতিয়ে দেখতে এলেন দমকল মন্ত্রী সুজিত বসু। সঙ্গে ছিলেন প্রশাসনের একাধিক অধিকর্তারা। তিনি কচুবেড়িয়ার ঘাটে ঠিক 12টা নাগাদ পৌঁছান। তারপরে তিনি গঙ্গাসাগর মেলা উপলক্ষে যে অস্থায়ী ঘাটগুলো তৈরি হয়েছে তা খতিয়ে দেখেন। এর পাশাপাশি কপিলমুনি চত্বর ও মেলাঘাট পরিদর্শন করেন। মূলত এবার অন্যান্য বছরের তুলনায় পুণ্যার্থীর সংখ্যা বেশি হতে পারে বলেই মনে করছেন জেলা প্রশাসন। এখানে যাতে কোনো খামতি না থাকে অথবা মেলা চত্বরে কেউ কোনো রান্না না করেন সে বিষয়ের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। ঠিক তেমনি এবছর যদি গঙ্গাসাগরে অগ্নি সংযোগের ঘটনা ঘটে তাহলে প্রস্তুত রয়েছে দমকল বিভাগও। এখানে 70 বুলেট থাকবে, যেটা বেসিক্যালি এক্সটিংগুইশার আর হাইড্রেন্ট নিয়ে তাড়াতাড়ি ওখানে পৌঁছাতে পারে আর এফেক্টিভলি সুপারভাইজ করতে পারে। দমকল পাম্প যেটা জলটা নদী থেকে সরবরাহ করা হবে, যেখানে হাইড্রেন্ট পয়েন্ট নেই, হাইড্রেন্ট পয়েন্ট স্যার যেটা বললেন, হাইড্রেন্ট পয়েন্ট থেকে কভার করা হবে। আর তারপরে যে স্মল পকেট আছে তাড়াতাড়ি রেসপন্স টাইম কম করে যে অ্যাটেন্ড করা যেতে পারে তার জন্যে বুলেট নিয়ে লোক ডিপ্লয়েড থাকবে ব্যাপারটাকে হ্যান্ডেল করা। টোটাল বুলেট আছে 70, বাট পার্সোনাল যদি বলেন তো 300+ লোক ডিপ্লয়েড আছে সব দিকে। পপুলেশন হলেও সহজেই পৌঁছাতে পারবে। আমরা ওই জন্যে ট্রাফিকের যে মানুষের সার্কুলেশন পুলিশ কন্ট্রোল করছে, ওই সার্কুলেশনকেই ধ্যান রেখে আমাদের ফ্লোটা বি করা হচ্ছে যেন হিন্ড্রেন্স না হয় আর ইজিলি পৌঁছাতে পারে। এই দুটাকে কম্বাইন করে দিচ্ছি। এক নজরে দেখে নেব এবছর গঙ্গাসাগর মেলার জন্য কি কি ব্যবস্থা রাখা হচ্ছে। মেলার জন্য অস্থায়ী আরও 11টি ফায়ার স্টেশন তৈরি করা হয়েছে। সাগরের বিভিন্ন পয়েন্টে এই স্টেশনগুলি তৈরি হয়েছে।
মেলা গ্রাউন্ডে 6টি স্টেশন থাকবে, বাইরে থাকবে 5টি স্টেশন। অগ্নি নির্বাপনের জন্য আরও বেশি সংখ্যক বাইক ব্যবহার করা হবে। এই বাইকে একই সঙ্গে জল ও ফোম বহন করা যায়, ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে এই বাইক। জলের সমস্যা মেটানোর জন্য হাইড্রেন করা হচ্ছে। 2087টি হাইড্রেন পয়েন্ট থেকে জল সরবরাহ করা হবে। দমকলের অফিসার ও অপারেটর মিলিয়ে মোট 260 জন মেলার কাজে যুক্ত হবে। এছাড়াও কচুবড়িয়ায় 1,38,000 লিটার জলের ওয়াটার রিজার্ভার পরিদর্শন করেন তিনি। এছাড়াও দমকল মন্ত্রী জেটি ঘাটগুলো পরিদর্শন করেন। টেম্পোরারি বেসিসে প্রত্যেকবার যেমন করি এবারও সেটা করছি। আমাদের মেলা গ্রাউন্ডে টোটাল 11টার মধ্যে 6টা মেলা গ্রাউন্ড হবে, আউটসাইডে 5টা, টোটাল 11খানা টেম্পোরারি ফায়ার স্টেশন। এছাড়া হাইড্রেন্ট পয়েন্ট প্রচুর আমরা করছি, যেখান থেকে জলের সমস্যা যাতে না হয়। আর যা যা অ্যারেঞ্জমেন্ট থাকার কথা আমাদের সব রকমই অ্যারেঞ্জমেন্ট দমকলের পক্ষ থেকে। ইঞ্জিন আমাদের তো থাকেই, যতটা প্রয়োজন লাগে ততটাই আমাদের ইঞ্জিন, কিন্তু আমাদের সব জলের এখানে পিএইচের সাথে যোগাযোগ রেখে আমরা অনেকগুলো প্রায় নিয়ার অ্যাবাউট কত আমাদের হাইড্রেন্ট পয়েন্ট স্যার 287 হাইড্রেন্ট পয়েন্ট আমাদের জল সরবরাহ। আজকে কোন কোন পয়েন্টগুলো ভিজিট করলেন? এই সবে আমরা এখন নেমেছি কচুবেড়িয়া নেবে আমাদের একটা বড় পিএইচির সঙ্গে একটা রিজার্ভার আমাদের আছে, যেখানে 1,37,000 ক্যাপাসিটি। রিজার্ভারটা আজকে টেস্ট হবে, আর ওখানে জলের ব্যবস্থা আছে। ওখানে সঙ্গে কচুবেড়িয়ার যে সমস্ত যারা টেলিগ্রেন্স আসবে তাদেরকে ওখানে যাতে সব জায়গায় ফায়ারের অ্যারেঞ্জমেন্ট আমাদের সব ঠিক থাকে। আরেক যে এখন জেটিগুলো পরিদর্শন করছে, এখানে মেন যে 1 নম্বর জেটি ছাড়া 4টে জেটি, যেটা জনসাধারণ কেন্দ্র করা হয়। আর একটা মালবাহী সামান আসবার জন্য সমস্ত এই জেটিগুলো একটু দেখে নিচ্ছি আমরা। এখন 2 নম্বর জেটিতে আছে, 2, 3, 4, 5 এই 4টে জেটি আমরা দেখে নিচ্ছি। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা, দক্ষিণ 24 পরগনা। দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ রোগীর পরিবার পরিজনদের। প্রসঙ্গত, দুর্গাপুরের ইএসআই হাসপাতালের নিরাপত্তারক্ষী সুরঞ্জন দে, বয়স 54 বছর, হঠাৎই বুকে ব্যথা নিয়ে ইএসআই হাসপাতালে 30শে ডিসেম্বর ভর্তি হয়। এরপর কার্ডিয়াক সমস্যা বলে পার্শ্ববর্তী বেসরকারি হাসপাতাল বিবেকানন্দ হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। অভিযোগ, এরপর মঙ্গলবার সুরঞ্জন দেকে সুস্থ বলে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু বাড়ি গিয়ে সিঁড়ি ওঠার সময় তার মৃত্যু হয় বলে অভিযোগ। এরপরই বিবেকানন্দ হাসপাতালে পরিবারের পরিজনরা এসে তাদের ক্ষোভ উগরে দেয়। আমরা শুনে নেব মৃতের পরিবারের এক সদস্য কি বলছেন। এই ইসিজি করেছে, ইসিজি করে বলছে যে এটা কার্ডিয়াক প্রবলেম আছে, বিবেকানন্দে ট্রান্সফার করেছে। বিবেকানন্দে এসছে, দিয়ে ওদেরকে কবে নিয়ে এসেছিলেন বিবেকানন্দ ওই যে 30 তারিখে। কি মনে হচ্ছে এখানে কি চিকিৎসা ঠিক হয়নি? কি অভিযোগ কি আপনাদের? অভিযোগ হচ্ছে ঠিকমতো চিকিৎসা হয়নি, না জেনে ছেড়ে দিল ছেলেটাকে, যে নর্মাল নয় তাকে বলছিল একদম স্টেবল। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি ডাক্তার দোষী ব্যক্তির শাস্তি হোক, আর যেন একটা নির্দিষ্ট ক্ষতিপূরণ পায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে নিউ টাউনশিপ থানার পুলিশ। চিকিৎসকের শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় পরিবারের পরিজনরা। কাঞ্চনের রিপোর্ট, খবর বাংলা, দুর্গাপুর। মৎস্যজীবীদের ওপর জুলুম চালাচ্ছে রেঞ্জ অফিসার ও বনকর্মীরা। এমনকি বিকল্প কাজের ব্যবস্থা না করে সুন্দরবনের নদীখানিতে মাছ কাঁকড়া ধরার অধিকার বাতিল করা চলবে না এবং এই মিথ্যে অন্যায় অত্যাচার বন্ধ করতে হবে। এই সমস্ত একাধিক দাবি নিয়ে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বুধবার
দিন রামগঙ্গা ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দেখাতে থাকে মৎস্যজীবীদের একাংশ। মূলত তাদের দাবি, ফরেস্ট রেঞ্জার অফিসার সহ বনকর্মীদের বেশ কিছু অফিসার নিজেদের প্রভাব খাটিয়ে জুলুম করে মৎস্যজীবীদের জাল ইঞ্জিন মাছ ধরার সরঞ্জাম আটক করেছে, যার জেরেই সুন্দরবনের এই সমস্ত মৎস্যজীবীরা বিকল্প কাজের পথ খুঁজে নিতে বাধ্য হচ্ছে, আবার অনেকেই ভোগান্তির শিকার হচ্ছে। আগামী দিনে এই মিথ্যা অন্যায়, অবিচার, জুলুম বন্ধ করতে হবে। অন্যদিকে ফরেস্ট অ্যাক্ট 2006 আইন অনুযায়ী মৎস্যজীবীদের মাছ কাঁকড়া ধরার পাট্টা দিতে হবে সরকারকে, না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবে সুন্দরবনের মৎস্যজীবীরা। সবাই জানেন যে আমাদের মৎস্যজীবীরা কি কষ্ট করে এই সমুদ্র থেকে, নদী খাঁড়ি থেকে মাছ কাঁকড়া ধরে জীবিকা অর্জন করে এবং সেই মাছটা বিদেশের বাজারেও বিক্রি হয়, এক্সপোর্ট হচ্ছে সব। তো এই মাছগুলো ধরার ক্ষেত্রে সবথেকে বেশি প্রতিবন্ধকতা এসছে আমাদের হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট। ফরেস্ট ডিপার্টমেন্ট যখন তখন ইচ্ছে মতো তাদের নিজেদের গায়ের জোর দেখিয়ে আমাদের মৎস্যজীবীদেরকে সুন্দরবনের যে নদী খাঁড়ি আছে সেখানে সমুদ্রে যাতায়াতের রাস্তাও বন্ধ করে দিচ্ছে এবং আমাদের নদী খাঁড়িতে যে ছোট ছোট যে নৌকো ভুটভুটি যেগুলো আছে, যারা প্রতিনিয়ত একটা ফ্যামিলির স্বামী স্ত্রী ছেলে মেয়েদেরকে নিয়ে মাছ ধরতে যায়, সকালে যায় আবার সন্ধ্যায় বেরিয়ে চলে আসে, তাদেরকেও পর্যন্ত ওই সব নদী খাঁড়িতে মাছ ধরা বন্ধ করে দিতে চাইছে। যার জন্য আমরা প্রতিবাদে সরব হয়েছি। সরব হওয়ার পরে কিছু কিছু এলাকায় দেখা যাচ্ছে যে তাদের নৌকো কেড়ে সিজ করে নিচ্ছে, তাদেরকে মিথ্যা কেস দিচ্ছে, তাদেরকে জেলে ভরে দেওয়া হচ্ছে এবং প্রতিনিয়ত তাদেরকে হাজার হাজার টাকা জরিমানা করা হচ্ছে। জাল নৌকা এমন কেস দিচ্ছে যে জাল নৌকাগুলো পর্যন্ত কোর্ট থেকে আমরা রিলিজও করতে পারছি না। আর যদি তোমরা আমাদের অধিকারটা কেড়ে নাও তাহলে অল্টারনেটিভ কাজ দিতে হবে, এই আমরা করছি। যদি না করে আর ফলে আমরা সমস্ত ডিপার্টমেন্টকে জানিয়েছি, প্রধানমন্ত্রীকে জানিয়েছি, কেন্দ্রের মৎস্যমন্ত্রীকে জানিয়েছি, মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, মৎস্যমন্ত্রীকে জানিয়েছি, ফরেস্টের অফিসারদের সব জানিয়েছি আমরা। ফলে তাদের আজকেই এই কপি তাদের কাছেও আলাদা করে আমরা সব পাঠিয়েছি। যদি আমরা সুষ্ঠু সমাধান না হয় তাহলে আমাদের আন্দোলন বৃহত্তর আন্দোলনের দিকে আবার আমরা পরবর্তীকালে যাব। মার্চ মাসে ফার্স্ট উইকে আমাদের বড় আন্দোলন হবে আরও। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা, দক্ষিণ 24 পরগনা। এগিয়ে আসছে দলের ব্রিগেড সমাবেশ, প্রস্তুত বাম যুব সংগঠন। আগামী 7ই জানুয়ারি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক বিশাল সমাবেশের আগে ছোট্ট এক জনসভা করা হলো রানীগঞ্জে। একটানা 50 দিনের ইনসাফ যাত্রায় কেন্দ্র ও রাজ্যের সমস্ত দুর্নীতির প্রতিবাদে পথে নেমেছিলেন বাম যুব সংগঠনের সদস্যরা। শিল্পের দাবি, অস্থায়ী কর্মীদের নিরাপত্তা, বয়স্ক মানুষদের জন্য সামাজিক সুরক্ষার কথাও উঠে এসেছে ইনসাফ যাত্রার মধ্য দিয়ে। লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন জেলা জুড়ে ইনসাফ যাত্রায় সিপিএম এর রাজ্য ও জেলা নেতৃত্বে সমানভাবে অংশগ্রহণ করেছে। বেকারদের চাকরির ক্ষেত্রে প্রিপেড ইলেকট্রিক মিটার না লাগানো সহ বেশ কিছু দাবি নিয়ে ব্রিগেড সমাবেশে প্রস্তুতিতে সামনে রেখে সিপিএম এর রাজ্য কমিটির সদস্য কৌস্তব চ্যাটার্জির নেতৃত্বে রানীগঞ্জে এক জনসভা আয়োজন করা হলো। উনি সংবাদ মাধ্যমকে ঠিক কি বললে তা আমরা শুনে নেব। এটা আপনারা তৃণমূল কংগ্রেসের নেতাদের জিজ্ঞেস করুন, যারা টাকা খেয়ে যারা চাকরি প্রার্থী বলছেন যাদের, তারা আসলে চাকরি প্রার্থী না, তাদেরই চাকরি পাওয়ার কথা। তৃণমূলের নেতারা কাটমানি খেয়ে নিজেদের লোকেদের বসিয়েছে আর ভালো ভালো ছেলেমেয়েরা চাকরি পায়নি। স্যার, হঠাৎ করে একটা সেন্ট্রাল থেকে আইন পাস করা হলো দুদিনের মধ্যে, যে হিট অ্যান্ড রান কেস, ঠিক আছে, কালকে আবার সেটাকে উগ্র করা হচ্ছে যতটুকু আমরা শুনলাম, তো এই বিষয় নিয়ে কী বলছি? বিজেপি আর তৃণমূল এসব নানান কাণ্ড কারখানা করছে। লাল ঝান্ডা পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানিকে বিজেপি ধরবে না, সিবিআই ইডি পিসি ভাইপো প্রাইভেট লিমিটেডকে জেলে পুরবে না। আপনার প্রশ্ন করছেন না কেন? সিবিআই ইডি দপ্তরে গিয়ে যে কালীঘাটের কাকুকে কেন 2.5 মাস এসএসকেএম হাসপাতালে থাকবে, কেন কান ধরে হিড়ির করে টেনে বের করা হবে না? আপনারা প্রশ্ন করুন না। আপনারা কেন প্রশ্ন করছেন না? কেন কি ঘটক যেন আপনাদের এখানকার 420 ঘটক, তাকে 13 বার ইডি ডাকলো না সিবিআই ডাকলো, এখনও গ্রেপ্তার করছে না কেন? এসব প্রশ্ন আপনারা গিয়ে করুন, আমরা বলতে পারবো না। কিন্তু এটুকু বলতে পারি, লাল ঝান্ডা ছাড়া বিকল্প কিছু নেই। আমাদের রাজ্যে দুটো দল, একটা হচ্ছে চোর তৃণমূল আর একটা হচ্ছে প্রাক্তন চোর তৃণমূল। সমীরের রিপোর্ট, খবর বাংলা, রানীগঞ্জ। হিট
অ্যান্ড রান কেসে নতুন আইন লাগু করেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে যে কারণে দেশের বিভিন্ন জায়গায় ধর্মঘটে নেমেছেন ট্রাক ড্রাইভাররা। তারই মধ্যে বুধবার থেকে নতুন করে বাস ধর্মঘটে নামলেন বাস চালকেরা। শহর, শিল্পাঞ্চল, দুর্গাপুরে বাস থেকে মিনি বাস চালকেরা আচমকায় ধর্মঘটে সামিল হয়েছে, যার ফলে চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বাস চালকেরা জানান, কেন্দ্রীয় সরকার যেভাবে হিট অ্যান্ড রান নিয়ে নয়া নিয়ম লাগু করতে চাইছেন, তাতে করে প্রমাদ গুনছেন বাস মালিকেরা। কারণ একজন বাস মালিকের সারাদিনে বাস চালিয়ে রোজগার 500 থেকে 600 টাকা। সেক্ষেত্রে হিট অ্যান্ড রান ঘটনা ঘটলে 7 লক্ষ টাকা জরিমানা দেওয়ার মতো সামর্থ্য কোনো বাস চালকের নেই। কেন্দ্রীয় সরকারের যে পরিবহন নতুন নিয়ম বের করেছে, যে অ্যাক্সিডেন্ট হলে 7 লাখ টাকা জরিমানা অথবা 10 বছরের জেল, এই বিরুদ্ধেই আমরা আজকে একদিনের প্রতীকী ধর্মঘট করেছি। সমস্ত দুর্গাপুর সাব ডিভিশন মিলে সব বাস বন্ধ। কারণ আমাদের ডেলি 500 টাকা ইনকাম করতে ভোর 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত খাটতে হচ্ছে। কোথা থেকে পাবো? আর এ তো আর যন্ত্রচালিত গাড়ি, কোথাও কি ঘটে যাবে, কার দ্বারা ঘটে যাবে কেউ বলতে পারবে না। অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কে কোথা থেকে এসে আমাকে ঠুকে দেবে, তার দায় আমি নেব, এটা হতে পারে না। এই কালা আইনের বিরুদ্ধেই আজকে আমরা প্রতীকী ধর্মঘট করছি। হ্যাঁ, অবশ্যই যাত্রীদের কাছে আমরা একদিনের জন্য ক্ষমা প্রার্থী, যে আজকে প্রচুর ভোগান্তি হয়েছে যাত্রীদের। আমরা নিজেরা চোখে চোখে দেখছি। তো আমরা দুর্গাপুর সাব ডিভিশনে যত মিনি বাস আছে টোটাল নিয়ার অ্যাবাউট 100। অপরদিকে মিনি বাস অ্যাসোসিয়েশনের দুর্গাপুরের সেক্রেটারি কাজল দে জানান, একদিনের ধর্মঘটে সামিল হয়েছেন শিল্পাঞ্চলের মিনি বাস চালকেরা। আমরা শুনে নেব উনি ঠিক কি বলছেন। সাব ডিভিশন জুড়ে মিনি বাস বন্ধ, তার কারণই হচ্ছে আপনারা জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা খুব বাজে আইন পাস করেছেন। তা সেই আইনের বিরুদ্ধে আমরা লড়ছি। ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর এবং আমরাও তাদের সঙ্গে, মালিকরাও তাদের সঙ্গে সামিল হয়েছি। বাকিটা তো আপনারাও জানেন যে 7 লাখ টাকা জরিমানা, 10 লাখ টাকা জরিমানা, যেটা তাদের পক্ষে দেওয়া সম্ভব না। তারা 10,000 12,000 টাকা পেমেন্ট পায়। তার জন্যে আজকে আমাদের স্টাফরা সেই প্রতীকী ধর্মঘটটাকেই পালন করছে একদিনের। আর আমরা চেষ্টা করছিলাম যে কিছু কিছু গাড়ি যাতে চালানো হয়। যেটা প্রত্যাহারটা করেছে, স্টে অর্ডার যেটা করেছে রাত 12:15 নাগাদ, তা 12:15 নাগাদ যে স্টে হয়েছে, সেই স্টেটা কিন্তু এখনও পর্যন্ত মোটামুটি দিল্লি ফিল্লিতে যারা আছে তারা হয়তো পেয়েছে, কিন্তু আমরা এখনও পর্যন্ত তার রেজুলেশন কপি আমরা পাইনি। তার জন্য তারাও বিশ্বাস করছে না যে এটা প্রত্যাহার হয়েছে মৌখিকভাবে। মানুষ অসুবিধার মধ্যে পড়ছে অবশ্যই, এটা আপনারা দেখেছেন যে কোনো দিনই বাস বন্ধ করে আমরা কিন্তু কোনো সলিউশন আমরা যাই না, রানিং রেখে আমরা করি। কিন্তু আজকের জিনিসটা যে জায়গায় পৌঁছে গেছিল, সেই জায়গায় আমাদের এখানে কিছু করার নাই। শ্রমিকরা এইটাকে খুব গুরুত্ব সহকারে নিয়েছে, যার জন্যই বাসটা বন্ধ হয়েছে। কাঞ্চনের রিপোর্ট, খবর বাংলা, দুর্গাপুর। খবর বাংলা, খবরের খবরদারি। শুভরাত্রি।